রমজান স্পেশাল একই ভিডিওতে 6টি ভিন্ন স্বাদের দারুণ টেস্টি ইফতারি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে ডিমের চপ রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে আমি এখানে দুটো আলু ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি এরকম একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন আলুটা কিছুটা গরম থাকা অবস্থাতে এরকমভাবে ম্যাশ করে নেওয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। সামান্য পরিমাণে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চাট মশলা, আর সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও এর সঙ্গে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আলুর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব। তার সাথে আগে থেকে আমি সেদ্ধ করে রাখা দুটো ডিম এখানে কেটে নিয়েছি। এখানে আমি একটা ডিম 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অর্ধেক করেও কেটে নিতে পারেন, অথবা ডিমটা গোটাও রাখতে পারেন। এবার আমি অল্প করে আলুর মিশ্রণটা নিয়ে হাতে ছড়িয়ে নিচ্ছি। এরপর একটা ডিমের পিস এইভাবে করে রেখে এটাকে খুব ভালো করে মুড়ে নেব। আর ডিম আলুর চপটা আমি লম্বা করে শেপ দিয়ে নেব, সেজন্য ডিমটা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে চাইলে ডিমটা সেভাবে কেটে নেবেন। এভাবেই সবগুলো ডিম আলুর চপ আমি তৈরি করে রেখে দেব এক সাইডে। সবগুলো ডিম আলুর চপ তৈরি করা হয়ে গেছে। এগুলোকে এক সাইডে রেখে এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তার সাথে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার এর মধ্যে একটা ডিম আলুর চপ আমি ডিপ করে নেব। এবার খুব ভালো করে ডিম আলুর চপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিতে হবে। এবার এক্সট্রা ব্যাটারটা যখন ঝরে যাবে তখন আমি এটাকে এর পরের কোটিংয়ের জন্য বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে দেব। আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটির গুঁড়ো বা ব্রেড গামসও নিয়ে নিতে পারেন। এবার এই বিস্কুট গুঁড়োটাকে এই ডিম আলুর চপের সঙ্গে খুব ভালো করে কোট করে নিতে হবে। ঠিক এভাবে করে সবগুলো ডিম আলুর চপ আমি বিস্কুট গুঁড়োর সঙ্গে কোট করে নিয়েছি। এবার সবগুলো বিস্কুট গুঁড়োর সঙ্গে কোট করে নেওয়ার পর আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব। জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো ডিম আলুর চপ ভেজে নেব। এবার এই চপগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটার তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। ব্যাস, এই তো কত সহজেই আজকের এই ডিম আলুর চপটা তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই ডিম আলুর চপ আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ডিমের চপ তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের ডিম আর আলু দিয়ে আরও একটি দারুণ টেস্টি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। সবার প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথেই দুটো মাঝারি সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু আর এই সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো প্রথমেই সেদ্ধ ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর ডিম দুটোকে অবশ্যই এখানে গ্রেট করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এবার ডিম দুটো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে সেদ্ধ আলুগুলোকেও একসঙ্গে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে একটুও দলাভাব থাকে না। তো সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। তো প্রথমে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো এই আলু ডিমটাকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি।
তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিকেন মশলা, আর তার সাথে অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি। যদি হাতের কাছে চিকেন মশলা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তো 2 মিনিট এইভাবে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব। তো পুরো আলু আর ডিমটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন আলু ডিমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এবার কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আলু ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই আলু ডিমের মিশ্রণটা হাতের মধ্যে একটু করে নিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। তারপর এটাকে একটু চ্যাপ্টা করে চপের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা এটা কিন্তু অনেকটা কাবাবের মতোই শেপ দিয়ে নিয়েছি। তো একটা কিন্তু ডিম আলুর কাবাব আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আরও কাবাবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আরও একটা কথা আমি আপনাদের বলে রাখছি। তো যেহেতু আমি এই ডিম আলুর মধ্যে কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো দিলাম না, তাই কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই নরম হবে। আপনারা চাইলে ডিম আলুর মিশ্রণের মধ্যে 2 চামচ মতো বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে। তো আমি এখানে কোনোটাই দিলাম না, কিন্তু নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হবে একটু নরম হলেও। তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব। আর দেখুন তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। তবে আপনারা এখানে 2টো ডিম ভেঙে নেবেন, কারণ একটা ডিমে কিন্তু আমার নাস্তাগুলো হয়নি, পরে আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি। তো এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার এই কয়েকটা নাস্তার জন্য কিন্তু 2টো ডিম লেগেছে। তো আপনারা বেশি করে বানাতে চাইলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নেবেন। যেহেতু আমি ডিমের সঙ্গে কোট করে এই নাস্তাগুলোকে ভেজে নেব, তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি। তারপর এই ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। তো এই নাস্তাগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। তো এগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে ভাজা হয়ে যায়। তো আমি বলবো এই নাস্তাগুলো ডুবো তেলে না ভেজে এরকম অল্প তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে নাস্তাগুলো ভাজা হবে। তো একটা একটা করে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডিমের সঙ্গে এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে কোট করে নেবেন। যদি অল্প ডিম হয় তবে কিন্তু এইটা ভেজে নেওয়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই ডিমটা কিন্তু এই নাস্তার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নেবেন, তাহলে এটা আর ভেঙে যাবে না। তো বন্ধুরা যেহেতু আমি এই আলু ডিমের মিশ্রণের মধ্যে কোনো রকম বেসন চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তাই কিন্তু এই নাস্তাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ভেজে নিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাগুলো ভাজার সময়ও কিন্তু ভেঙে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এবার এগুলোকে উল্টে দেব। তাহলে বন্ধুরা আজকের এই আলু ডিমের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন।
তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু দুই দিকই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর অবশ্যই নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই ভেজে নেবেন, তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে না। তো এবার আমি নাস্তাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা একবার হলেও এইরকমভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু মুচমুচে তৈরি হয় না, অনেকটাই নরম তৈরি হয়। তো আপনারা চাইলে এগুলোকে বানিয়ে প্লেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা ডিম আর আলু দিয়ে তো একটা ইফতার রেসিপি আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের গাজর দিয়ে দারুণ টেস্টি একটি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে টাটকা দুটো গাজর নিয়েছি। গাজর দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরের ওপরের পাতলা খোসাটাকে একটু পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। তো গাজর দুটোকে খুব ভালো করে ছিলে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটারের সাহায্যে গাজর দুটোকে গ্রেট করে নিতে হবে। তো গাজর দুটো খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই গাজরটাকে আমি একটু রান্না করে নেব। গাজরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। তো কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর বন্ধুরা আপনারা যদি গাজরটা নিরামিষভাবে রান্না করতে চাচ্ছেন তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। আর এই পর্যায়ে অল্প করে একটু আদাও থেতো করে দিয়ে দিতে পারেন। তো পেঁয়াজটা দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন দেওয়ার পর আবারও একটু ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। তো আদা রসুন দেওয়ার পর 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প করে ভাজা জিরা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো মশলাটা মেশানো হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। তো গাজর দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে গাজরটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর গাজর সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন গাজরটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই গাজরের টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা। আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস। আর তার সাথেই দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি সয়া সস না থাকে তবে না দিলেও চলবে। তো এবার এটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ আলু। আর বন্ধুরা অবশ্যই এখানে সেদ্ধ আলুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু গাজরের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে মেশানো হয়ে যায়। তো আলু দেওয়ার পর এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আলুটা যখন গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন গাজরটা কিন্তু খুব ভালোভাবে আমার রেডি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এই গাজরের পুরটা ঠান্ডা হতে হতে আমি আপনাদের ধনেপাতার মেয়োনিজটা তৈরি করে দেখিয়ে দেব। একেবারে সহজ তৈরি করা, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। অল্প একটু ধনেপাতা কুচি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি। তার সাথে একটা কাঁচামরিচ নিয়েছি ঝালের জন্য।
আর তার সাথেই দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, তারপর দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর আমাদের এই মেয়োনিজটা তৈরি করার জন্য লাগবে সেদ্ধ ডিম। তো আমি এখানে একটা সেদ্ধ ডিম মধ্যে থেকে কেটে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো স্ন্যাক্সের সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন। এবার এখানে টমেটো সসের বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো বাড়িতে অল্প একটু ধনেপাতা থাকলে আপনারা ঝটপট এইভাবে ধনেপাতার মেয়োনিজ বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই ধনেপাতার মেয়োনিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবার এই মেয়োনিজটা একটু সুন্দর দেখার জন্য সাইডে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এবার চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আরও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার সাথেই 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে ময়দা নিলেও হবে। সামান্য করে লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি এখানে পানিটা একেবারে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে গুলে নেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু আমি একেবারে পাতলা করে গুলে নিয়েছি। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এবার আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই চপগুলোকে আমি একটু গোল করে বলের শেপ দিয়ে নেব যেন এই চপগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন। যেমনই শেপ দিয়ে তৈরি করেন না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো একটা বল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল, বাকি বলগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এবার চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, তবে আপনারা ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। এখানে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। এবারে বিস্কুটগুলোর মধ্যে একটা একটা করে এই চপগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে কয়েকটা চপ প্রথমে দিয়ে দিচ্ছি। তো এইভাবে বিস্কুটগুলোর মধ্যে প্রথমে এগুলোকে কোট করে নেব। তো প্রথমে কয়েকটা বিস্কুটগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি, বাকিগুলো পরে মাখিয়ে নেব। তো সবগুলো বল বিস্কুটগুলোর মধ্যে মাখানো হয়ে গেছে। তারপরে একটা বল নিয়ে আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার এই বলটাকে তুলে নিয়ে আবারও বিস্কুটগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আবারও ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। তো এটাকে আমি 2 বার কোট করে নিচ্ছি। তো আবারও তুলে আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তো 2 বার মাখিয়ে নেওয়ার পর এবার কিন্তু গাজরের বলটা আমাদের রেডি হয়ে গেছে। তো একটা গাজরের বল তৈরি করা হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই গাজরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সবগুলো গাজরের বল আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই গাজরের চপগুলো ছেড়ে দিয়েছি। তো প্রথমে অর্ধেকটা চপ ভেজে নেব, তারপর বাকি অর্ধেকটা ভেজে নেব। চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে আর বারবার নাড়াচাড়া করে নিতে হবে। চপগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি আর বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। এই পদ্ধতিতে চপগুলো বানালে কিন্তু অনেকটাই মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চপগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি চপগুলোকে ধনেপাতার মেয়োনিজ আর অল্প একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এইভাবে গাজর দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা গাজরের চপ তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের কড়াইশুঁটি দিয়ে দারুণ টেস্টি একটি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা আমি এখানে 250 মতো কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি।
তো ছাড়িয়ে নিয়ে এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। তো আমি এখানে অল্প করে চপগুলো বানাবো, তাই অল্প করে কড়াইশুঁটি নিয়েছি। আর আপনারা যদি বেশি করে চপগুলো বানান তাহলে এখানে কড়াইশুঁটির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো এবার কড়াইশুঁটির সাথে ঝাল মতো দিয়ে দিয়েছি 3টে কাঁচামরিচ, আর তার সাথে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই কড়াইশুঁটির সঙ্গে ধনেপাতাটাকেও আমি ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এখানে পানি না দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর একেবারে মিহি পেস্ট করব না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই মিহি পেস্ট করিনি। তো এরকম করে আমি পেস্টটা করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, এইভাবে পেস্ট করে নিতে হবে। তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো কড়াইশুঁটির পেস্টটা আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটা আমি আগে থেকে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে আলুটা ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দানা দানা ভাব থাকবে না, তাই গ্রেটার দিয়েই ভালো করে গ্রেট করে নেবেন। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তারপর এখানে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। তো কালো জিরা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা যদি এই চপগুলো নিরামিষভাবে বানাতে চাচ্ছেন তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে অল্প করে একটু আদা গ্রেট করে দিয়ে দিতে পারেন, কিংবা ফোড়নে 5 ফোড়নও দিতে পারেন। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি। তো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এবার আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এইভাবে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলে কিন্তু এই চপগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আদা রসুনের পেস্টটাও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো কড়াইশুঁটিটা ভেজে নেওয়ার সময় কিন্তু কড়াইয়ের মধ্যে হালকা করে লেগে যেতে পারে, তবে এটা ভয়ের কোনো কারণ নেই। লো আঁচে একটু ভেজে নেবেন, আর একটু সময়ের পর কিন্তু এটা নিজে নিজেই ছেড়ে যাবে, আর দেখবেন খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় নিয়ে কড়াইশুঁটিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আমি কিন্তু কড়াইশুঁটির মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি, এবারই আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, একেবারে সামান্য দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি অল্প করে একটু চাট মশলা, তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিতে পারেন, তবে আমি কড়াইশুঁটিগুলো পেস্ট করার সময় কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, সেই জন্য আর মরিচের গুঁড়োটা দিলাম না। তো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন পুরো মশলা আর আলুটা কড়াইশুঁটির সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা মিশে গেছে। এবার এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিতে হবে। তো এটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই মিশ্রণটা ঠান্ডা হতে হতে আরও একটা কাজ আমরা রেডি করে নেব। আর এই চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য আলাদা একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে অল্প করে একটু পানি দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে, একটু ভালো করে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো আমি পানিটা অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা 2 মিনিট এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, খুব বেশি পাতলাও হবে না, আবার কিন্তু অনেকটা ঘনও হবে না। এবারে ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নেব। তো এখানে আমি একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়েছি। এই চপগুলো তৈরি করে নেওয়ার জন্য এই বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো আমি এখানে টোস্ট বিস্কুটকে মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে ব্রেড ক্রাম্বসও কিনে নিতে পারেন।
তো দেখুন পুরো বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটগুলোকে কিন্তু একেবারে ফাইন করে আমি গুঁড়ো করে নিইনি, একটু হালকা দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে। তো পুরো বিস্কুটগুলোই কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এই কয়েকটা চপে কিন্তু এই 10 টাকা দামের এক প্যাকেট বিস্কুটেই কিন্তু আমার হয়ে যাবে। এদিকে কড়াইশুঁটির পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তারপর হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটা থেকে অল্প করে একটু নিয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটু ভালো করে গোল করে নিয়ে এটাকে লম্বা শেপের চপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে এটাকে চ্যাপ্টা করেও তৈরি করে নিতে পারেন। তো আমি এটাকে লম্বা শেপে চপটা তৈরি করে নেব। তো দেখুন একটা কিন্তু চপ আমাদের তৈরি করা হয়ে গেছে। তো এবার এইরকম করে সবগুলো চপ আমি তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের এই কড়াইশুঁটির চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা সবগুলোই চপ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার যে আগে থেকে ব্যাটারটা রেডি করেছিলাম, এবার একটা করে চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে। তারপর এটাকে তুলে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব। তো বিস্কুট গুঁড়োর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে এটার মধ্যে কোট করে নিতে হবে। তারপর এটাকে আবারও সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো এটাকে আমি দুবার কোট করে নিচ্ছি। তো আবারও খুব ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে এটাকে আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব। তো আবারও বিস্কুট গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কোট করে নেব। তো দেখুন ঠিক একইভাবে কিন্তু সবগুলোকে এইভাবে রেডি করে নিতে হবে। তো একটা চপ কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে, ঠিক একইভাবে বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবারে চপগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে চপগুলো ছেড়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে চপগুলোকে আমি ভেজে নেব। একটু লালচে কালার হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা চারটে করে দুবারে আমি এই চপগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার এই চপগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তো বন্ধুরা কড়াইশুঁটির চপ তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি সবশেষে আরও 2টি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে টমেটো আর বেগুনের চপ তৈরি করে দেখাবো। সবার প্রথমে বেসনের একটা গোলা রেডি করে রাখতে হবে। তো তার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে একটা ছাকনা রেখেছি। তার মধ্যে 1 বাটি বেসন দিয়ে দিলাম। আর তার সাথেই হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বেসনের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু চপগুলো অনেকটাই মুচমুচে তৈরি হয়। আর বেসনের গোলা তৈরি করার আগে এইভাবে একটু চেলে নিতে হবে, তাহলে গোলার মধ্যে একটুও কিন্তু দলাভাব হবে না। খুব সুন্দরভাবে এটা মিক্স করে নেওয়া যাবে। তো বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ টেবিল চামচ মতো কালো জিরা নিয়েছি। তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু চিনিও দিয়ে দিয়েছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। রঙের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি। আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু আদা রসুন বাটা। সমস্ত উপকরণ কিন্তু আমি অল্প করেই নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এখানে যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমে হাফ বাটি পানি দিয়েছিলাম, তারপর পুরোটাই দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আরও পানি লাগবে। তো 1 বাটি পানি দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আবারও হাফ বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 1.5 বাটি পানি দেওয়া হলো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে 1.5 বাটির জন্য কিন্তু 1.5 বাটি পানি লাগলো। এবার এই ব্যাটারটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও করতে হবে না। তো ঠিক এই রকমই ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এবার এখানে আমি নিয়েছি 3টা টমেটো
আর একটা বেগুন নিয়েছি। তো বেগুনটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এই 3টা টমেটো আমি চপের জন্য গোল গোল করে কেটে নেব। তো টমেটোগুলো কিন্তু আগে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোটা দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা করে কাটছি না, একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবেই কিন্তু টমেটোগুলোকে কেটে নিতে হবে। তো 3টা টমেটোকে কেটে চপের জন্য আমি কয়েক পিস নিয়ে নেব, আর বাকিগুলো কিন্তু আমাদের কাজে লেগে যাবে। তো এখান থেকে ভালো ভালো পিসগুলো আমি কয়েক পিস উঠিয়ে রেখে বাকিগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এগুলো আমাদের কিন্তু এখন কাজে লেগে যাবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি টমেটোর চপ তৈরি করে নিচ্ছি, তাই এখানে ওই কুচি করা টমেটোগুলোকে রান্না করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে অল্প করে একটু পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। তারপর যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, আর একেবারে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। আর তার সাথেই ঝালের জন্য অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এবার সব কিছু মশলাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু এই মশলাটা 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালোভাবে গলে যাবে। ততক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই মশলাটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো 3টে বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা পুরোটাই আমি দিয়ে দিলাম। আর তার সাথে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে গেলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কিছু মশলা দিয়ে কিন্তু আমি আপনাদের এই চপগুলো তৈরি করে দেখাবো। আর আরও একটা সুবিধা হলো, এই একটা আলুর পুর দিয়ে আপনারা 2টো চপের রেসিপি দেখতে পাবেন। তো আমি আপনাদের খুবই অল্প সময়ের মধ্যেই চপগুলো তৈরি করে দেখাবো। চাইলে আপনারা রমজান মাসের ইফতারিতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আলুর পুরটা কিন্তু এবার আমাদের একেবারে রেডি হয়ে গেছে। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এই আলুর পুরটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এটা তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি চপগুলো তৈরি করে নেব। তো আলুর পুরটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো যে টমেটোর পিসগুলো আমি করে রেখেছিলাম সেগুলোর সমান করেই আমি এগুলো তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে চ্যাপটা করে দেখুন তৈরি করে নিয়েছি। আর একটা টমেটোর পিসে কিন্তু আমাদের 2টো এরকম আলুর পুর লাগবে। তো আলুর পুরের ওপরে টমেটোটা রেখে দিয়ে ওপরে আরেকটা আলুর পুর রেখে দিয়েছি। তো দেখুন এইভাবে করে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। তারপর টমেটোটাকে পুরো এইভাবে ঢেকে দিতে হবে। তো খুব ভালো করে আমি টমেটোটাকে আলুর পুর দিয়ে ঢেকে দিয়েছি। তো সবগুলো টমেটোর চপ কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। আর যে প্লেটের ওপর তৈরি করে রাখবো, এখানে কিন্তু আমি অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তারপর এই চপগুলোকে রেখে দিচ্ছি। তো অবশ্য অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে রাখবেন, তাহলে চপগুলো তুলে ভাজতে সুবিধা হবে। তো দেখুন আমি এখানে 5টা মতো চপ তৈরি করে নিয়েছি। তো এটা এক সাইডে সরিয়ে রেখে এবার আমি বেগুনটা কেটে নেব। তো বেগুনের চপটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, তো তার জন্য বেগুনটা একটু মোটা মোটা করে কাটতে হবে। তো এখানে আমি মোটা করে কেটেছি, তবে এর মধ্যে থেকে আবারও আমি অল্প করে কেটে দেব। তো দেখুন বন্ধুরা, পুরোটা কিন্তু কাটবো না, অল্প করে কেটে দিয়েছি। তো বেগুনটা কিভাবে কাটলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে বাকি বেগুনের পিসগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। তো একটু মোটা করে কেটে নিয়ে মধ্যে থেকে আবারও এটাকে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, সবগুলো পিস আমি এভাবে রেডি করে নেব। তো আমি একটা বেগুন দিয়ে কিন্তু 4টা মতো চপ তৈরি করব, তাই এখানে 4টা পিস করে নিয়েছি আর সবগুলোর মধ্যে থেকে কেটে নিয়েছি। এবার এই বেগুনের পিসের মধ্যে অল্প করে একটু মশলা মাখিয়ে নেব। তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মরিচের গুঁড়ো লবণটাকে পুরো বেগুনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে এগুলো ভাজার পর খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো বেগুনের পিসের মধ্যে আমি খুব ভালো করে লবণ মরিচটা লাগিয়ে নিয়েছি। তো
তো এবার এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। তো এভাবে করে চ্যাপ্টা করে নিয়ে এই বেগুনের পিসের মধ্যে এই আলুর পুরটা রেখে দিতে হবে। তো এইভাবে করে সবগুলো বেগুনের পিসের মধ্যে আলু ঢুকিয়ে আমি রেডি করে নেব। তো বন্ধুরা এবার কিন্তু আমি এই বেগুনের চপগুলোই প্রথমে ভেজে নেব, আর শেষে আমি আপনাদের টমেটোর চপগুলো ভেজে দেখিয়ে দেব। আর বন্ধুরা আমি কিন্তু টমেটোগুলো কাটার সময় বেগুন কাটিনি, টমেটোটা রেডি করে নেওয়ার পর সব শেষে বেগুনটা কেটেছি, কারণ প্রথমেই বেগুনটা কেটে রেখে দিলে কিন্তু বেগুনের ওপরটা অনেকটাই কালো হয়ে যেত, সেই জন্য আমি কাটিনি। তো 4টা বেগুনের পিস কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার বেগুনের চপগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই ব্যাটারটাও কিন্তু 30 মিনিট হয়ে গেছে। এবার এখানে 1 চামচ হালকা গরম তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা করে বেগুনের পিস এইভাবে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এখানে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই একটা একটা করে পিসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে একসঙ্গে 3টা বেগুনের চপ ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, তো আমি 3টা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি বেগুনের চপগুলো ছেড়ে দিয়েছিলাম, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু ভেতরের বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন চপগুলোর কালারটা খুব সুন্দর এসছে আর মুচমুচেও হয়েছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা বেগুনি তো আমরা অনেক খেয়েছি, বেগুনের চপ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি, আর এই চপের আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার এই চপটা কেটে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই বেগুনের চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো বেগুনের চপ তো আমাদের তৈরি করা হয়ে গেল, এবার আমি আপনাদের টমেটোর চপটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে এই বেসনের ব্যাটারের মধ্যে একটা করে পিসগুলোকে ডুবিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি একটা ছেড়ে দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, তারপর এক সাইডে একটু সরিয়ে রেখে আরও একটা চপ এখানে দিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে আমি এখানে 3টে করে চপ ভেজে নেব। তো বন্ধুরা আজকের এই দুটো চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো ঠিক একইভাবে চপগুলো ছেড়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে চপগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখুন চপগুলোর খুব সুন্দর কালার আসলে আমি ভেজে তুলে নিয়েছি, আর দেখুন এর মধ্যে কিন্তু একটুও তেল তেল ভাব নেই, খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার এই চপগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি, আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এই চপগুলোও কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তো এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।